শিকদারদের পার্টি অফিসে কেন গিয়েছিলে তুমি? স্পর্শী অবাক হলো না, কারণ সে জানতো এ কথা বাবা ভাইয়ের কানে অবশ্যই আসবে। সে সমস্ত উত্তর আগেই ভেবে রেখেছিল। শান্ত কণ্ঠে বলল। একটু কাজ ছিল ব্যক্তিগত। স্তব্ধ হয়ে গেলেন শামসুল, গম্ভীর কণ্ঠে বললেন। তুমি পিরোজপুর ঢোকার পরেই জেনেছো শিকদার সর্দারের মধ্যে ঝামেলা চলছে, তাও তাদের অফিসে ঢুকছো কেন? বাবার দিকে তাকালো স্পর্শী, এরপর শান্ত কণ্ঠে বলল। আবু, তোমার রাগ করার কারণ অহেতুক। কেননা আমি মাত্র কটা দিন হলো নিজের পরিচয় জেনেছি। শিকদারদের সাথে যে আমাদের শত্রুতা, সেটা মাত্র কদিন আগেই জেনেছি। এক্ষেত্রে দোষটা আমার নয়। সন্দেহের দৃষ্টিতে স্পর্শীর দিকে তাকালো শোভাম, বলল। বড় শিকদারের সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে, প্রেম বিষয়ক? স্তব্ধ হয়ে গেল স্পর্শী, চোখের পলক পড়ছে না তার। এক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। আপনার সন্দেহ শক্তি ভীষণই দুর্বল ভাইয়া। কোন আক্কেলে মনে হলো ওই গুন্ডা জঙ্গলি লোকটার সাথে আমি প্রেম করব? হাস্যকর ব্যাপার। কিছুটা শান্ত হলো শামসুল, মনটা যেন কিছুটা তৃপ্তি পেয়েছে। এই পর্যায়ে মেয়েকে জিজ্ঞেস করলো। তাহলে কি এমন প্রয়োজন পড়লো মামুনি যে তুমি ওর অফিসে গেছো? স্পর্শী কথা সাজিয়ে নিল। আরশের ব্যাপারটা কোনো মতেই তোলা যাবে না, তাহলে দেখা যাবে জল ঘোলা করতে করতে ওকে যে 3 দিন আটকে রেখেছিল সেটাও বের হয়ে যাবে। সাভারের সবাই জানুক, সমস্যা নেই, কিন্তু বাড়ির কাউকে জানাবে না, এতে তার বোনের সম্মান জড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ভেবে বলল। আবু, বড় শিকদারের ভাই পিয়াস শিকদার, ও আমাদের ভার্সিটিতেই পড়তো। ক্যারেক্টারলেস ছিল ছেলেটা, আমার পেছনে ঘুরঘুর করতো, নেশাও করতো। ও খুন হয়েছিল রিসেন্টলি, ওর বন্ধুরা করেছিল খুন। কিন্তু পরশ শিকদার আমাকে দোষী বানিয়েছিল। ভেবেছিল আমি ওর ভাইকে ভার্সিটির সবার সামনে মেরেছি বলে পিয়াস আত্মহত্যা করেছে। সেই থেকে আমার সাথে শত্রুতা, প্রায় সময়ই আমাকে হুমকি দেয়, আর আমিও শাসিয়ে আসি। আজকেও সেজন্যই গিয়েছিলাম। চোখের পলক পড়ছে না শোভামের, অবাক হয়ে বলল। তুমি পিটিয়েছো পিয়াসকে, ভয় লাগেনি? ও যদি তোমার কোনো ক্ষতি করতো কিভাবে পেটালে? ভ্রু কুঁচকে তাকালো স্পর্শী, ভাইয়ের উদ্দেশ্যে বলল। কিভাবে পিটিয়েছি সেটা তো বলে বোঝানো যাবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। চেঁচিয়ে উঠল আরশি। শোভাম ভাইয়ের উদ্দেশ্যে বলল। ভাইয়া, আপনি জানেন না, আপুকে আমাদের ওখানে অনেকেই ভয় পায়। সবাই লেটি গুন্ডা বলে, কোথায় কোথায় সবাইকে মারে। ও ভয়ঙ্কর মহিলা। গালে হাত দিয়ে স্পর্শের দিকে তাকিয়ে রইল শোভাম, শান্ত কণ্ঠে বলল। এই শরীর নিয়ে আবার মারামারি ও করো, বাহ! শামসুল সর্দারের যোগ্য কন্যা। সর্দার মঞ্জিল। ঘড়ির কাঁটায় তখন মাত্র 7টা। রৌদ্র উজ্জ্বল সকালে পুরো বাড়ি যেন নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ। হ্যাঁ, সোনালি টিফিনে খাবার ভরছে স্পর্শীদের দেওয়ার জন্য, আর স্পর্শী সোফার উপর তার ব্যাগ রেখে পাশে বসে নুডলস খাচ্ছে। দূরেই টেবিলে পিপাসা বসে আছে, খাবার খাওয়ার সাথে সাথে আর চোখে স্বামীর দিকে তাকাচ্ছে। বড্ড আশা ছিল সে যাওয়ার কথা বললে নিশ্চয়ই শামসুল সর্দার তাকে আটকে দেবে, হয়তো অধিকার খাটিয়ে বলবে। স্পর্শের না হয় পরীক্ষা, সে পরীক্ষা দিতে যাবে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমারও কি পরীক্ষা? ওসব পার্লার টার্লার বিক্রি করে বাড়িতে চলে আসো, বউদের মতো সংসার সামলাতে ব্যস্ত হও। কিন্তু না, তার থেকে কোনো রকম টু শব্দটিও পায়নি পিপাসা। ভীষণ লজ্জা লাগছে তার। কেন এলো এই বাড়িতে? এসেছে ভালো কথা, কিন্তু থাকতে কেন গেল? কোন আশায় থাকলো? লোকটা যে আগের মতো নেই, বদলে গেছে। তার ভালোবাসাও বদলে গেছে। তার তৃষ্ণা থাকলো কি না থাকলো, বাঁচলো কি মরলো, এসবে কোনো রকম কিচ্ছু আসে যায় না তার, কিচ্ছু না। ভাবতে ভাবতেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়ের দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল। তাড়াতাড়ি খা, বাচ্চা ছেড়ে দেবে। চমকে উঠল শোভাম। বোন আজকে চলে যাবে বলে সে নিজেও বাড়িতে রয়ে গেছে। স্পর্শীর উদ্দেশ্যে বলল। সে কি তোমার বাসে করে কেন যাচ্ছ? বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে না। শামসুল নিজেও অবাক, মেয়ের দিকে তাকিয়ে বললেন। মামুনি, গাড়ি থাকতে বাসে যাবে কেন? স্পর্শী কিছু বুঝে উঠতে পারছে না। সে তো মাকে বলেনি বাসে করে যাবে, বরং বাড়িতে 4-4টে গাড়ি, ড্রাইভারও আছে 2জন। তাহলে বাসে যাওয়ার প্রশ্নই বা উঠছে কেন?
মায়ের উদ্দেশ্যে বলল। মা বাসে তো অনেক দেরি হবে যেতে, তাছাড়া তুমি নিজেই তো অসুস্থ হয়ে যাও, আমরা বরং গাড়িতেই যাই। তৎক্ষণাৎ উঠে বসলো পিপাসা, মেয়ের উদ্দেশ্যে বলল। ও, আমি তো ভুলেই গেছিলাম তোদের বাবার অনেকগুলো গাড়ি আছে, এসব থাকতে বাসেই বা কেন যাবি? ঠিক আছে তুই থাক, ধীরে ধীরে গাড়িতে চলে আসিস, আমি বরং বাসে যাই। আর তো আধা ঘন্টা বাকি, এর মধ্যে বাস এসে পড়বে। আমি কাউন্টারে চলে গেলাম। বলেই নিজের লাগেজ হাতে নিল। মুহূর্তেই খপ করে হাত ধরল স্পর্শী, মাকে অনুনয় করে বলল। মা প্লিজ, অন্তত যাওয়ার সময় এমন করো না, একটা বাড়ি তো, আমার সাথে গাড়িতেই চলো। শুনল না পিপাসা, কিছুতেই মানল না স্পর্শীর কথা। রুখে উঠল শামসুল, স্পর্শীর দিকে তাকিয়ে বলল। তোমার মা হয়তো আমার গাড়িতে যেতে চাইছে না, ওকে, সমস্যা নেই। বাসের ভাড়া 800, আমার ড্রাইভারকে দিয়ে যেতে বলো। ভাড়া ছাড়া কাউকে গাড়িতে তুলবে না মফিজ। আমার মামুনির জন্য না হয় একদিন প্যাসেঞ্জার উঠালো গাড়িতে। হাসি পেল স্পর্শীর, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিল। ইতিমধ্যেই সোনালী বেগম টিফিন নিয়ে হাজির। যেতে যেতে দুপুর হয়ে যাবে, এতখানি পথ জার্নি করে কিছুতেই রান্নাঘরে কুলাবে না। সেই জন্যেই সেই ভোরে উঠে ভাত মাংস রান্না করেছেন তিনি। সকলের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে আসতেই দাঁড়িয়ে পড়ল স্পর্শী, মায়ের উদ্দেশ্যে বলল। আসি কোথায় মা? পিপাসা গম্ভীর কণ্ঠে বলল। ঘুমাচ্ছি বললাম, আমরা যাচ্ছি, তুই নিচে আয়। কিন্তু শুনলো না, ওভাবে শুয়ে রইল। বলো নিচে নামলে নাকি তুই ওকে টেনে হিচে নিয়ে যাবি। চিন্তিত হলো স্পর্শী, তার ভালো লাগছে না মোটেও। কেমন এক অজানা চিন্তা বেঁধে ধরেছে তাকে। বাবার উদ্দেশ্যে অনুনয়ের সুরে বলল। আব্বু ওকে নিয়ে যাই, এখানে থাকলে ও তো পড়বেই না ভালো করে। শুনলেন না শামসুল, বললেন। সপ্তাহখানেকই তো থাকুক না আমার কাছে, এরপরেই তো এক্সাম, আমি পড়াতে বসবো সব সময়। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী, তার চিন্তাটা আব্বুকে কিছুতেই বোঝাতে পারল না। আর খুলে বললেও বিস্তরের ঝামেলা হবে। ব্যাগ নিচে রেখে ছুটে এলো উপরে, আর সেই রুমে ঢুকেই দরজা আটকালো। বিছানা থেকে টেনে তুলে কঠোর সুরে বলল। একদম ঢং করবি না, আমি জানি তুই জেগে আছিস, সারা রাত ফোন টিপেছিস সেটাও জানি। আমি তোকে লাস্টবার সাবধান করছি আরশি, এই পাভেল ভাই আর তার ওই স্পেশাল ভোট চোরের পরশ ভাই, কোনো ভাইয়ের সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখবি না। কেউ রং নাম্বারে ফোন দিলে কথা বলবি না, বাড়ির বাইরে তো বের হবিই না, মনে থাকি যেন। কোনো রকম যদি কোনো গোলমাল পাকিয়েছিস না, তো তোকে আমি ন্যাড়া করে দিব, চামচিকার বাচ্চা। এই তো এই সপ্তাহটা, এরপরই আসছি আমি। কি ভেবেছিস আব্বু তোকে বাঁচাবে? তোর আব্বু আমাকে না চিনলেও তুই ঠিক ভালো করেই চিনিস আমায়। কোনো রকম উল্টাপাল্টা কিছু করলে তোর কি অবস্থা করব আমি ভেবেও পাবি না। একটু থেমে শ্বাস নিয়ে। গেলাম আমি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, রাত 12টার পর আর জাগবি না, ওকে বাই। বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। স্পর্শী যাবার মুহূর্তেই ভেঙচি পারল আরশি। এরপর পুনরায় কাঁথার মধ্যে ঢুকে ফোন স্ক্রল করতে লাগলো। গেটের সামনে আসতেই অবাক হয়ে গেল স্পর্শী। ড্রাইভিং সিটে শোভাম ভাই বসে আছে। আলতো হেসে উকি দিয়ে টিটকারি মেরে বলল। সর্দার বাড়ির ড্রাইভার নাকি আপনি? হেসে দিল শামসুল সর্দার, বলল। তোমার ভাইয়া ঢাকায় যাচ্ছে, তাই আর ড্রাইভারকে নিচ্ছে না। আর কোনো কথা হলো না তাদের মধ্যে। বাবার থেকে দোয়া নিয়ে গাড়িতে বসলো। এরপর চলতে লাগলো চাকা। ধীরে ধীরে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। নাস্তার টেবিলে ঠাই হয়ে বসে আছে পরশ। এই মুহূর্তে তার ভীষণ বিরক্ত লাগছে। ইচ্ছে করছে টেবিল ছেড়ে সোজা রুমে চলে যেতে, কিন্তু পারছে না। কেননা এই মুহূর্তে অস্বাভাবিক কিছু করলেই দাদি সারা বাড়ি মাথায় তুলবেন। টেবিলে এই মুহূর্তে সবার আলোচনা পরশের বিয়ে নিয়ে। দাদি হলেন তাদের মধ্যমণি। তিনি খেতে খেতে আমজাদ শিকদারের উদ্দেশ্যে বললেন। নাতিটার উপর কিছু নজর পড়ছে, তা না হইলে যেমনি বিয়ার কথা উঠে তেমনি একটা না একটা বাধা পড়ে। আইজ প্রায় কয় বছর হইয়া গেছে, কিন্তু এখনো বিয়াটা দিতে পারলাম না। প্রথমে কইলা তোমার ইলেকশন শেষ হইবে,
তারপর করবা বিয়া। ভালোই ভালোই শেষ হইল ইলেকশন। এরপর কইলা নতুন নতুন এমপি হইছো, সময় লাগবো সামলাইতে। দিলাম সময়। এরপর নাতিরা আমার মূল্য। যাই হোক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন তো বিয়াটা করা উচিত। পরশ আশফাস করে উঠল। এই বিয়া ব্যাপারটা নিয়ে সে কিছু ভাবতেই চাইছে না। এমন নয় যে সে কাউকে পছন্দ করে বা পূরবীকে অপছন্দ করে, কিন্তু তাও ভালো লাগছে না। মোট কথা, এই মুহূর্তে বিয়ে সম্ভব না, মন সায় দিচ্ছে না। আমজাদ শেখ তার মায়ের মুখের দিকে তাকালেন। তার খুব শখ দুই নাতি নাতনির বিয়ে দিবেন। পূরবীকেও তিনি পছন্দ করেন, কিন্তু কিছু একটা বাধা দেয় মাঝখানে। পূরবীর মা তার একমাত্র বোন। সে এই বিয়েতে খুশি থাকলেও ভগ্নিপতি খুশি নন। তাকে দেখেই বোঝা যায় ভদ্রলোক পরশকে পছন্দ করেন না। পরশের এই বেশভূষায় শিক্ষকরূপী ভগ্নিপতি খুবই বিরক্ত হন। তবে যা বুঝলেন তাতে মনে হচ্ছে স্ত্রীর সাথে পেরে ওঠেন না তিনি, যার কারণে বিয়েটা মাঝামাঝি ঝুলে আছেন। তিনি কখনো এই বিয়েতে রাজি সেটা বলেননি, আর না তো এই বিয়েতে রাজি না সেটা বলেছেন। দেখা কথা হলেই এই আলতো মাথা নাড়িয়েছেন। কিন্তু এই বিষয়টাতে হোঁচট খাচ্ছেন আমজাদ। কিন্তু মাকে বোঝাতে পারছেন না তার মতে জহুরুল আহমেদ স্বল্পভাষী, তাই তেমন একটা আমোদ প্রমোদে দেখা যায় না। একটু নড়ে চড়ে বসলেন আমজাদ। মনে মনে বললেন, না, এবার যা বলার সরাসরি বলতে হবে। এত এত ঝামেলা জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু এবারে খোলাখুলি কথা বলতে হবে। সারা জীবনের একটা সম্পর্ক এভাবে ঝুলিয়ে তো রাখা যায় না। মায়ের উদ্দেশ্যে বললেন, মা, পুরোবির তো আর মাসখানেকের মধ্যে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা। এখনই যদি আবার বিয়ে নিয়ে, আমি বলতে চাইছি এত ঝই ঝামেলার মধ্যে কি মেয়েটা পড়ার সময় পাবে? নতুন সম্পর্ক, নতুন মানুষ, এর মধ্যে মেয়েটা সামলাতে পারবে না। চমকে তাকালো পরশ। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, প্রেমার থেকে 1 বছরের ছোট? বাবা মাথা নাড়লেন। মুহূর্তেই মাথা গরম হয়ে গেল পরশের। খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে বললেন, সিরিয়াসলি? ইন্টারে পড়ে? প্রেমার থেকেও ছোট? আব্বু, এতটুকু একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলে কোন আক্কেলে? আশ্চর্য, আমার অর্ধেক বয়সের মেয়েও না। না, মেয়ের কি অভাব পড়েছে? বিয়ে করলে একজন ম্যাচিউর আমার সাথে মানানসই বয়সের মেয়েকে করব, কিন্তু তাই হলে এত ছোট একটা মেয়ে? মাথা গরম হয়ে যাচ্ছে আমার। ফুপি ফুপি এতটা মাথা মোটা হলো কবে থেকে? ওদের কাছে ওদের মেয়ে বোঝা হয়ে যাচ্ছে যে এতটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম হলে আজকে গিয়ে পুরোপিকে নিয়ে আসবে, ছোট বোনের মতো করে বড় করব। প্রেমার সাথে থাকবে, খাবে, বড় হবে, দ্বিতীয়বার আর বিয়ের কথা বলবে না। মাথায় বাজ পড়ল মমতাজ বেগমের। আই হাই করতে করতে বলে উঠলেন, এইটা কি কথা কইলা দাদু ভাই? তোমারে আংটি পরাইলো তখনও তো কিছু কইলা না। হ্যাঁ, বলিনি, কারণ আমি অনেক বছর আগে পুরোপিকে সরাসরি দেখেছি। এত এত ঝামেলায় কখনো ওর বয়সের দিকে খেয়াল হয়নি। ছবি দেখেছো তুমি, ফটো দেখে কি বয়স বিবেচনা করা যায়? আর আংটির কথা বলেছ, ওটা ডোয়ারে আছে, ফেরত দিয়ে দিব তোমায়। আশাহত হয়ে ছেলের দিকে তাকালেন মমতাজ। বললেন, আমার কত সাথ ছিল ছেলের নাতির লগে মাইয়ার নাতির বিয়া দমু। থাক, দরকার নাই। আমার তো বয়স হইয়া গেছে, আমার কথার কি এখন কোনো মূল্য আছে? তোমরাই তো এখন সব, একজন এমপি আর একজন সাবেক এমপি। বিরক্ত হলো পরশ। বলল, বলেই রুমের দিকে হাঁটলো। খুব খুব করে কেশে উঠল পাভেল। ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দাদি এখনো বিলাপ ছুটছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তার মত পাল্টে পাভেলের উপর পড়বে। এইবার তিনি ছোট নাতির বিয়ে দিতে আগ্রহী হবেন হয়তোবা। আমজাদ শিকদার উঠে বসলেন। ভালো লাগছে না তার। এসব কি ধরনের কথা? আংটি পরানোর এতদিন পর হুট করে তিনি কি করে বলবেন বিয়ে ভাঙার কথা? চিন্তায় পড়লেন ভীষণ। সকাল 11টা। ক্রমাগত একটানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। সে কি তেজ সূর্যের? মনে হচ্ছে এই কদিনের সমস্ত উত্তপ্ততা একদিনে প্রদান করছে ধরণী তলে। এ রাগ, কান্না, অভিযোগ, অভিমান সবকিছুর সংমিশ্রণে মুখখানি করে রেখেছে আফিফা। হনহন করে হেঁটে গেল শিকদার বাড়ির দোতলায়। একাধারে ডাকতে লাগলো মা, ভাইজান, ভাবি বলে। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন পিয়াসা। সামনে তাকাতেই মাথায় আঁচল দিলেন।
জহুরুল আহমেদ ও স্ত্রীর সাথে এসেছেন, মনে মনে খুশি হলেও তিনি মুখখানি গম্ভীর করেই রেখেছেন। পিয়াসা আতিথেয়তার সাথে তাদের সোফায় বসালেন। এর মধ্যেই নেমে এলেন আমজাদ শিকদার। পেছনে মমতাজ বেগমও আছেন। তাদেরকে দেখতেই আফিফা বলল, ভাইজান, মা এসব কি বলছে? পরশ নাকি পূরবীকে বিয়ে করবে না, সে নাকি মার কাছে আংটি ফেরত দিয়েছে। এর মধ্যেই আঁচলে কোনায় গিট দেওয়া আংটিটা বের করে আফিফার হাতে দিলেন মমতাজ। মুহূর্তেই কান্না করে দিল আফিফা। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার মেয়েটার জীবন নিয়ে খেলতে আপনাদের একটুও খারাপ লাগে না ভাইজান? ওকে পছন্দ না হলে শুরুতেই জানিয়ে দিতেন। এইভাবে আংটি পরানোর পর বছরের পর বছর আমাদের ঘুরিয়ে ফিরিয়ে তারপর বলার কি আছে? আমার মেয়ে কি ফেলনা? ওকে আপনার ছেলে থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দেব আমি, দেখে নিন। আমজাদ শিকদার নড়ে চড়ে বসলেন। সবাই শান্ত হওয়ার পরে আফিফার উদ্দেশ্যে বলল, সেরকম কোনো বিষয় নয় আফি, তোরা পরশকে ভুল বুঝছিস। হ্যাঁ, ছেলেটা একটু রাগী, হুটহাট ডিসিশন নেয়, কিন্তু ভুল কিছু করেনি। ভেবে দেখলাম তোর মেয়ের বয়স কত, মাত্র 16 বা 17, কিন্তু পরশের বয়স 29 ছাড়িয়ে গেছে, প্রায় 12 বছরে বলে। ওর সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে, যা বুঝলাম ও ভুল কিছু বলেনি। পূরবী আজ অনেক বছর হয়েছে আমাদের বাড়িতে এসেছে, প্রায় বছর 5 হয়েছে। মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস, হোস্টেলে থাকে, সেজন্যই নানা বাড়ি থেকে দূরে থেকেছে এত বছর। এজন্যই ফুফাতো বোন হওয়া সত্ত্বেও ওর ব্যাপারে পরশ বা পাবেল কিছুই জানে না। মায়ের ইচ্ছা ছিল নাতি নাতনির বিয়ে দেবে, হুট করে বিয়ের আলোচনা। পরশের কোনো মেয়ের সাথে সখ্যতা নেই বলেই আমি জানি, যার কারণে বিয়েতে আমোদ করেনি। মেয়ের ছবি দেখে আংটি পরিয়ে গেছিস, এরপরে আবার নানা ঘটনায় বিয়ে পিছিয়ে গেল। পূরবীর বয়স সম্পর্কে পরশের কোনো ধারণাই ছিল না। সকালে যখন জানলো তখন রেগে গেছে। রাগারই কথা, আমারই বোঝা উচিত ছিল। তোর মেয়ে এই বিয়ের কদিন পর বলবে বাপ মা বয়সের দ্বিগুণ একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে। ছেলে বুঝদার, অথচ মেয়ে বাচ্চা। সংসারে অমিল হবে, ঝগড়াঝাটি হবে, এরপর ভাই বোনের সম্পর্কে চিৎ ধরবে। কি দরকার এসবের? যদি বয়সটা ঠিক থাকতো তাহলেও কোনো কথা ছিল না। এতক্ষণে মুখ খুললেন জহুরুল আহমেদ। আমজাদ শিকদারের কথায় সায় দিয়ে বললেন, আমিও সেটাই বলতে চেয়েছিলাম ভাইজান। শুরু থেকে এই সম্পর্ক আমার মত ছিল না, শুধুমাত্র ওর মা আর আপনার জন্য নিশ্চুপ ছিলাম। যদিও রাগ করেন সেজন্য কিছু বলিনি। একটা মাত্র মেয়ে আমার, এতটুক বয়সে বিয়ে ভাবতেই খারাপ লাগে। যদিও পাবেল হতো তাও একটা কথা ছিল। আনন্দিত হলো মমতাজ বেগম। উৎফুল্ল হয়ে জামাইয়ের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাইলে সেই কথাই থাক। আমার নাতনিরে আমি ছোট নাতির লাইগা এই বাড়িতে আনুম। আমজাদ শিকদারও মত দিলেন, কিন্তু বেঁকে বসলেন জহুরুল। বললেন, ঠিক আছে, কিন্তু মেয়ে তো আমার অনেক ছোট, আরও বছর দুয়েক আমার কাছে থাকুক। ছেলে মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। মেয়েও আর একটু বুঝদার হোক, ছেলেও প্রতিষ্ঠিত হোক, এরপর বিয়ে। তাহলে এই কথাই রইল। সবাই এক প্রকার পাকাপাকি কথা বলে তবেই উঠল। ঘড়ির কাঁটা তখন একটাকে ছাড়িয়েছে। সূর্যের অবস্থান এখন সরাসরি মাথার উপর অবস্থান নিয়েছে। সোসাইটি গেটের সামনে গাড়ি থামালো শোভাম। এদিকটা না চিনলেও স্পর্শী চিনিয়ে এনেছে। গাড়ি থেকে নামতে স্পর্শী শোভামের হাত ধরে টেনে নামালো। বলল, বাসায় চলুন ভাইয়া, দুপুরে খেয়ে তারপর না হয় কাজে যাবেন। আলতো হাসলো শোভাম। বলল, থাক, তোমরা যাও, আমি আসছি না। এগিয়ে এলো পিপাসা। শোভামের সামনে দাঁড়িয়ে বলল, চল না বাবা, অনেকক্ষণ তো গাড়িতে ছিল, ক্লান্ত হয়েছ নিশ্চয়ই, এসো। শোভাম অস্বস্তিতে পড়ল। বলল, থাক আন্টি, তার দরকার নাই। মানল না পিপাসা, কিন্তু জোর খাটাতেও কেমন ভয় হচ্ছে। কি না কি মনে করে, কিন্তু তাও চুপ থাকলো না। আদুরে কণ্ঠে বলল, এসো না, মায়ের কাছে কিছুক্ষণ থেকে যাও। সৎমা বলে থাকতে খারাপ লাগে বুঝি? হাসলো শোভাম। এরপর দুপা কাছে গেলে পিপাসার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সৎমা তো সৎমাই হয় আন্টি, সৎ ছেলেও কখনো আপন সন্তান হয় না। হইলেও 19 বছর আগে আপনার নিজের সন্তানদের সাথে আমাকেও সাথে নিয়ে যেতেন। অবশ্যই নেবেনই বা কেন? আপনি তো আমার জন্যই চলে এসেছেন। রাগ করেন, জানেন তো এই মা শব্দটাই ঘৃণা করি আমি। যেখানে নিজের মাই স্বার্থপর হয়ে
সেখানে সৎ মা হয়ে আপনি বা কি করবেন? শোভামের ঠোঁট কাঁপছে, প্রতিটি কথার সাথে সাথে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে পিপাসার দিকে ছলছল চোখে তাকালো, করুণ কণ্ঠে বলল, নিজের সন্তানের মতো শাসন আদর দিয়ে আপনি কি আমায় বড় করতে পারতেন না? আমার মা তো চলেই গিয়েছিল নিজের সুখ খুঁজতে। আচ্ছা, আমাকে এত ছোট দেখে কখনো কি আপনার মায়া হয়নি? কখনো কি ইচ্ছে হয়নি এই ছোট মা ছাড়া ছেলেটা মা হয়ে ওকে সন্তানের মতো বড় করব? রৌদ্র প্রজ্বলিত ধরনী, দিনের তৃতীয় প্রহরের সূচনা হয়েছে মাত্র। চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে হাতের তালুর দিকে তাকিয়ে আছে পরশ। সেই তালুতে অগাধ যত্নে আগলে রেখেছে একটি কানের দুল, সেটাকে বারংবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছে। কপালের মাঝখানটায় চিন্তিত রেখাগুলো ভাঁজ খেয়ে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার, এই দুলটা সে তার টেবিলেই পেয়েছে, কিন্তু এটা কার হতে পারে? এ যাবৎ তিনজনকে এই দুলের কথা জিজ্ঞেস করলেও কেউ ঠিকঠাক উত্তর দিতে পারেনি, বরং সবারই এক অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছে পরশ। প্রত্যেকেই এক সন্দেহের দৃষ্টিতে পরশকে অবলোকন করেছে। বিষয়টা বড্ড অপমানজনক, যার দরুন চতুর্থ ব্যক্তিকে আর জিজ্ঞেস করেনি। এ যাবৎ ৮-৯ বার পাভেলকে ফোন দিলেও সে কোনো রেসপন্স করছে না। বেশ কিছুক্ষণ পরেই দেখা গেল তাকে, তাও দোতলা থেকে নামছে। ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল পরশ, বলল, এ যাবৎ কতগুলো ফোন দিয়েছে আমি? পাভেল নিরুত্তর। এক প্রকার বড় ভাইকে অবজ্ঞা করেই সোফায় চিত হয়ে পড়ল। আশ্চর্য হয়ে গেল পরশ, চেয়ার থেকে উঠে সোফার পাশে গেল। কান টেনে ধরে ওঠাতেই নিজেকে ছাড়িয়ে নিল পাভেল। ছনছন করে ভাইয়ের উদ্দেশ্যে বলল, সবসময় বিপদগুলো আমার উপর চাপিয়ে দিয়ে নিজে ফিরে থাকিস। তুই বিয়ে করবি না ভালো কথা, আমার কথা বলতে গেলে কেন? এখন বাড়ির সবাই আমাকে নিয়ে পড়ে আছে, বিয়েও ফাইনাল। আমার মাস্টার্স কমপ্লিট করার পরপরই বিয়ে। খুশি তুই? পরশ হেসে বলল, দারুণ ব্যাপার, এটা তো খুশির সংবাদ। এভাবে মুখ গোমরা করে আছিস কেন? তুই তো এতদিন আমাকে বলতে যেন বিয়ে করে তাকে সুযোগ দিয়ে দিলাম। এখন আমার আগেই বিয়ে করে ফেল। পাভেল তীর্যক হাসলো, দাঁত কেলিয়ে বলল, তুই কি জানিস আমি আগে বিয়ে করলে শেষে তোকে আর কেউ বিয়ে করবে না? সবাই ভাববে বড় ভাইয়ের কোনো সমস্যা আছে বলেই ছোট ভাই বিয়ে করে ফেলেছে। পরশ পাত্তা দিল না। হাতের ইয়াররিংটা দেখিয়ে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কার? পার্টি অফিসে কি করে মেয়ে আসছিল? চমকে সোফা থেকে উঠে বসলো পাভেল। হাত থেকে ইয়াররিংটা নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, এরপর জহুরি চোখে বলল, কাল থেকে আমার জানা মতে 4 জন মহিলা আসছিল। এর মধ্যে একজন একদম বৃদ্ধ আর 2 জন বাচ্চা নিয়ে মাঝারি বয়সের। দুলটা হোয়াইট স্টেনের। এরকম দুল নিশ্চয়ই ওইসব মহিলারা পরবে না, তার মানে এটা ওই চতুর্থ মেয়েটার। পরশ ভ্রুযুগল সামান্য কুঁচকাল, বিরক্তি প্রকাশ করে বলল, এতটা ভনিতা করতে বলিনি আমি, সোজা সাপটা জানলে বল। আরে বাবা, এখনো বুঝিস না নাকি? এটা শিখদের বাড়ির ভয়ঙ্কর মানবীর, যে তোকে চুল দাড়ি কাটতে 200 টাকা দিয়েছিল, এমনকি চুল বাঁধার জন্য নিজের মাথা থেকে হেয়ার ক্লিপও খুলে দিয়েছিল। থেমে উত্তেজিত হয়ে বলল, এই 1 মিনিট, দুলটা হয়তো মাথার ক্লিপে খুলতে গিয়ে পড়ে গেছিল। বাই দ্য ওয়ে, তুই এটাকে এতটা যত্নে রাখছিস কেন? মনে হচ্ছে মূল্যবান হীরা পেয়েছিস। পেতে পারিস, প্রেমিকার মাথার ওগুলো তো আজকালকার প্রেমিকের কাছে জোনাকে পোকার মতো মনে হয়। সেখানে সামান্য একটা স্টোনের দুলকে হীরের দুল ভাবা কি অস্বাভাবিক কিছু নাকি? এটা খুবই নর্মাল ব্যাপার, আমি কিছু মনে করছি না এতে। বাই দ্য ওয়ে ভাই, তোকে একটা সোনার সিন্দুক বানিয়ে দেবো নাকি হীরার দুলটাকে লুকিয়ে রাখার জন্য? আশ্চর্য হয়ে গেল পরশ। হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। মস্তিষ্ক যেন হুট করে হোঁচট খেল। চোখ দুটো বার কয়েক বন্ধ করে কণ্ঠকে খাদে নামিয়ে নিচু আওয়াজে বলল, সিরিয়াসলি, এসব উদ্ভট কথাবার্তা তোর মাথায় আসলো কি করে? তুই সব কি আবল তাবল বলছিস? তো আবার অফিসে বসে কেউ যদি শুনে নেয় তখন কি হবে? এরকম ইয়ার কি আমি মোটেও পছন্দ করি না। পাভেল, ফার্দার এমন সব আউলফেল কথাবার্তা বললে থাপ্পড় খাবি। পাভেল চুপ হয়ে গেল। ভাই রেগে গেছে সেটা ভালো করেই বুঝতে পেরে গেছে সে। আমতা আমতা করে সোফা থেকে উঠে বসলো, ইনিয়ে বিনিয়ে বসলো। তো তুই আমার ব্যাপারে এমন সব উদ্ভট কথা বলিস কেন? নিজে বিয়ে করবি না ভালো কথা, তাই বলে আমাকে বিপদে ফেললি কেন?
তুই একটা হু উচ্চারণ করলে আব্বু হ্যাঁ মেনে নেয়, অথচ আমি সারাদিন ঘ্যান ঘ্যান করলেও আমার কথা শুনবে না, শুধু শুধু নতুন ঝামেলায় ফেললি। পরশ কাট কাট কণ্ঠে বলল, তো আমি তোর কথা বললে তুই মেনে নিবি কেন? খাবার সময় চুপ ছিলি কেন? কেন বলিস নে পূরবীকে বিয়ে করবি না? পাভেল আর চোখে ভাইয়ের দিকে চাইলো, এরপর কথা ঘুরিয়ে বলল, আচ্ছা বাদ দে, স্টোনের নিচে লাল লাল দেখছিস, মেবি এটা স্বর্ণের। আমি বরং এটা আশিকে দিয়ে দেবো, তা না হলে দেখা যাবে ওর বোন এসে যুদ্ধ শুরু করে দেবে, বলবে তুই ওর দুল চুরি করেছিস। যে ভয়ঙ্কর মহিলা, ওর কাছে অসম্ভব কিছু না। খপ করে পাভেলের হাত থেকে দুলটা নিয়ে নিল পরশ, দু পা এগিয়ে গিয়ে শাসনের সুরে বলল, তুই কি ভেবেছিস এই দলির অজুহাত দিয়ে ওই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করবে? নতুন করে আবার ঝামেলা পাকাবে? তোর এই লুচ্চাগিরি ছুটিয়ে দেবো আমি। একটা কথা মনে রাখিস, পরশ শিকদার খুনের সাফাই গাইলেও লুচ্চামের সাফাই কখনো গাইবে না। বের হয় এখন, তোকে দেখতে ইচ্ছা করছে না। পাভেল চুপচাপ চোরের মতো বেরিয়ে গেল। এখনো সারা মুখে বিরক্তি ছেয়ে আছে পরশের। নিজেকে যথাসম্ভব কন্ট্রোলে নিয়ে ফাইল ঘাঁটতে লাগলো, কিন্তু মোটেও মন বসছে না। সামনেই উপজেলা নির্বাচন, দলের মধ্যে একজন যোগ্য প্রার্থীকে দাঁড় করাতে হবে যাতে জনগণের ভোটে জিততে পারে। এরপর একদম স্বীয় শাশুড়ি পুরো পিরোজপুরের চেহারা বদলে দেবে পরশ। প্রত্যেকটা গ্রামে পৌঁছে দেবে আধুনিকতার ছোঁয়া, যাতে কয়েক যুগ পরেও জনগণ তাকে নিয়ে গর্ব করে বলে এমপি একজন ছিল যিনি কিনা পুরো পিরোজপুরের আদল বদলে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে মোটেও এসব টানছে না পরশকে। না চাইতেও স্পর্শীর সাথে পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। হয়তো পাভেলের অদ্ভুত কথাবার্তাগুলোর প্রভাব পড়েছে তার উপর। এটা মোটেও সুবিধাজনক নয়। এই মুহূর্তে মাইন্ডকে রিফ্রেশ করা প্রয়োজন, আর এর জন্য ঘুমটাই বেস্ট অপশন। ধীর পায়ে উঠে গেল 3 তলায়। ভবনের 2য় তলা পর্যন্ত ছেলেপেলেদের বিচরণ থাকলেও 3 তলায় ওঠা নিষিদ্ধ। এখানে পরশ প্রায়শই থাকে, কারো আসার অনুমতি নেই। যেখানে পাভেলে ভাইয়ের অনুমতি নিয়ে ঢোকে সেখানে অন্য সবাই দুধ ভাত। নিজের জন্য বরাদ্দকৃত রুমটাতে ঢুকে পাঞ্জাবি খুলে নিল। হালকা ফ্রেশ হয়ে লাইট নেভিয়ে শুয়ে পড়ল বিছানায়। কোলবালিশটা পাশে টানতেই মুঠো হয়ে থাকা হাতের দিকে নজর হলো। সেটাকে খুলতেই আশ্চর্যের চরম পর্যন্ত পৌঁছলো পরশ। হাতের মধ্যে এখনো সে দুলটাকে মুঠো ভর্তি করে রেখেছে। তখন পাভেলের থেকে আনার পর এখনো এটাকে ফেলে দেওয়া হয়নি। নিজের উপরেই রাগ উঠল ক্রমশ। বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছুঁড়ে রুমের কোনায় ফেলে চোখ বন্ধ করে নিল। এক পাশে ক্রাম, অন্য পাশে তাস, অন্য পাশে কেউ কেউ মধু টানছে ছেলেপেলেরা। পাভেল হতাশ হয়ে ভেতরে ঢুকলো। তাকে দেখতেই হৈ হৈ করে উঠল। কেউ বলল, আরে পাভেল ভাই যে, আসেন ক্রাম খেলে, আপনার সাথে অনেক দিন খেলা হয় না। আবার কেউ কেউ বলল, পাবেল আসো, দুদান, চলো তো দেখি আমাদের হারাইতে পারে কিনা। আবার সমবয়সী কেউ কেউ বলল, আরে এদিকে আয়, 2-1টা টান মার। অমৃত ভাই নতুন আইছি, দেখ মাত্রই সুজন ভাই নিয়ে আইছি। পাভেল কারো কথা শুনল না। হতাশ হয়ে চেয়ারে বসে বলল, না রে ভাই, রেগে গেছে আমার উপর। এখন যদি আবার এসে দেখে তাস খেলছি বা তোদের সাথে নেশা করছি, তাহলে আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি বরং একটু উপরে যাই। এখন আমার জন্য সেফ জোন এই ক্লাব ঘরটাই, বাড়িতে একটু শান্তি নাই। সবার সামনে একটু দুঃখ প্রকাশ করে হতাশ ভঙ্গিতে টঙে উঠল পাভেল। ক্লাব ঘরটা কঠের, তবে বেশ শক্তপোক্ত। উপরে মাচার সাথে ঘরের পেছনের দিকে টোং পাতা রয়েছে ব্যালকনির মতো। সেদিকে পা পাড়াতেই ফোন বেজে উঠল। আননোন নাম্বার, কিন্তু অবাক হলো না সে, কারণ এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফোন রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে রিনরিনে কণ্ঠে বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার কণ্ঠ চিনতে পেরেছেন? এটা আমার নাম্বার। আমি তো ভাবলাম পারবেন না। ভ্রু কুচকে ফেললো পাভেল। সোজা সাপটা কণ্ঠে বলল, আপনি কে? মনক্ষুণ্ণ হলো ওপাশের কিশোরী, কিন্তু পরক্ষণেই সামলে নিল। আলতো স্বরে বলল, ওহ, চিনতে পারেননি? আমি বলছি। এমনিতেই মন মেজাজ ভালো নেই পাভেলের, তার উপর এতটা হেয়ালি সহ্য হলো না। ধমক দিয়ে বলল, সেটাই তো জানতে চাইছি, আমি তাকে।
বিষাদে ছেয়ে গেল কিশোরীর অন্তর, চোখ দুটো হয়ে গেল টই টম্বুর। পাভেল ভাই তাকে ধমক মারলো? কই এর আগে তো কি সুন্দর করে কথা বলতো, তাহলে এখন এমন করলো কেন? নিমেষেই অপমানিত হয়ে কেটে দিল ফোন। অভিমানে গাঢ় হলো হৃদয়। সে আর ফোন করবে না এই পাষাণ পুরুষকে, যার ইচ্ছে হলো সুন্দর করে কথা বলল, আবার ইচ্ছে হলো ধমক মারলো।